তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। এবং আমাদের কিন্তু শেষ হয়নি। আমাদের এই যে বস্তুর উপর যে তাপের প্রভাব, সেই প্রভাবে কিন্তু বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আসতে পারে এবং তাপমাত্রা এইজন্যই তাপ এবং তাপগতিবিদ্যা এইজন্য আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, ৫ নাম্বার কোয়েশ্চেনটা তোমরা যদি দেখো যে কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি হয়? ৪ ডিগ্রি সেলসিয়াস, ৪ ডিগ্রি সেলসিয়াস। এটা আমি আগেও বলছি। যে নরমালি তুমি যদি কোনো পুকুরে চলে যাও বা কোথাও চলে যাও, তার যে নরমাল তাপমাত্রা পানির অলওয়েজ সেটা ৪ ডিগ্রি সেলসিয়াস থাকে এবং এইটাকে বলা হয় তাপমাত্রায় পানির ঘনত্বে মানে এই তাপমাত্রায় কি থাকে? পানিটা সবচেয়ে বেশি ঘনত্ব থাকে। ঠিক আছে? এবং এটাকে নরমাল টেম্পারেচার ও বলা হয় ৪ ডিগ্রি সেলসিয়াসকে। ঠিক আছে? তাহলে পানির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে কত ডিগ্রিতে? ৪ ডিগ্রি সেলসিয়াসে। এরপরে পানির ব্যতিক্রমী প্রসারণ কি? ঠিক আছে? পানির হচ্ছে ব্যতিক্রমী প্রসারণ দেখা যায়। সো আমরা আ বস্তুর উপর তাপের প্রভাবে দেখলাম যে তাপ দিলে যে কোনো বস্তুর প্রসারণ ঘটে। তুমি যে বস্তুকে তাপ দাও না কেন সেটা প্রসারিত হয়। বাট পানি এমন একটা আ উপাদান বা এমন একটা তোমার ম্যাটেরিয়াল যে ম্যাটেরিয়ালটা কি হয়? আ এটা উল্টোটা হয়। ঠিক আছে? এখানে হচ্ছে আ তাপ কমিয়ে দিলে সেটা বেড়ে যায়। আর তাপ দিলে সেটা কমে যায়। ঠিক আছে? নরমালি কি হয়? যেকোনো বস্তুকে যদি তুমি তাপ দাও সেটা প্রসারিত হয়ে যায়। আর তাপ কমিয়ে দিলে সেটা সংকুচিত হয়ে যায়। কিন্তু পানির ব্যতিক্রমী প্রসারণ দেখা যায়। এবং এই কারণে কি হয়? পানিকে যখন তুমি ঠান্ডা করবা, যেমন ফ্রিজে যদি আমরা পানি রাখি সেটা কি হয়ে যায়? সেটা বেড়ে যায়। তো এটা হচ্ছে ব্যতিক্রম। আবার এই পানিকে যদি তুমি তাপ দাও তাহলে কি হয়? পানি কমে যায়, দেখবা আস্তে, আস্তে কমে যাচ্ছে। এটাকেই বলা হচ্ছে পানির ব্যতিক্রমী প্রসারণ। এবং এই প্রসারণটা কাকে বলে? ৪ ডিগ্রি তাপমাত্রায় গরম বা ঠান্ডা যাই করা হোক তা প্রসারিত হয়। এই প্রসারণটা কিরকম? তুমি ৪ ডিগ্রি তাপমাত্রায় যদি রাখো তাহলে সেটা তুমি গরম করো বা ঠান্ডা করো, যাই করো না কেন সেটা প্রসারিত হবে। এবং এইটাকে কাজে লাগায় কিন্তু মানে শীত প্রধান দেশগুলোতে অনেক ধরনের কাজ করা হয়। যেমন দেখো, শীত প্রধান দেশে নদ-নদী, পুকুর, সমুদ্রের সমস্ত পানি বরফ হয়ে যায় না কেন? তুমি যদি শীত প্রধান দেশগুলা দেখো সেখানে সমুদ্র, নদী, পুকুর সেগুলো যে উপরের স্তরটা আছে সেই স্তরটা বরফে আবৃত হয়ে যায়। শক্ত বরফ হয়ে যায়। কিন্তু ভিতরের যে পানিটা আছে সেটা কখনোই বরফ হয় না। যদি বরফ হয়ে যেত তাহলে সেখানে যে মাছ আছে, সেখানে যে প্রাণীগুলো আছে সেগুলো কিন্তু বেঁচে থাকতে পারত না। তো উপরের যে স্তরটা আছে সেটা বরফ হয়ে গেলেও নিচের স্তরটা কখনোই তোমার বরফ হয় না। কেন বরফ হয় না? তার ব্যতিক্রমী প্রসারণের কারণে। কারণ ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি সেটাকে আরো ঠান্ডা করো কিংবা আরো উত্তপ্ত করো, সেটা প্রসারণই ঘটে। সেটা সংকোচন আর সম্ভব নয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিকে উত্তপ্ত করলে আয়তন কিরূপ পরিবর্তন হয়? আয়তন কমে যায়। ঠিক আছে? আমরা জানি কোনো কিছুকে তাপ দিলে আয়তন বাড়ে। কিন্তু পানির ক্ষেত্রে তার ব্যতিক্রম, তার আয়তন কমে যায়। আচ্ছা, এরপরের প্রশ্নটা আমরা যদি দেখি, শীত প্রধান দেশে পানির পাইপ ফেটে যায় কেন? ঠিক আছে? আ অ্যাকচুয়ালি এগুলা আমাদের সাথে রিলেটেবল না। কারণ আমরা ওইগুলো দেখতেই পাই না। আমাদের দেশে কখনোই তুষারপাত হয় না। আমাদের দেশে কখনোই মানে পাইপের ভিতর পানি বরফ হয়ে যায় না। সেই কারণে আমরা রিলেট করতে পারি না। তবে আমাদের এগুলো বুঝতে হবে যে কেন ফেটে যায় পাইপ? তো পানি বরফ হয়ে গেলে কি হয়? আমি একটু আগে বললাম, আমরা যদি ফ্রিজের মধ্যে বোতলের মধ্যে পানি একদম ভরে রাখি। ঠিক আছে? কানায়, কানায় ভরে একটা বোতল রেখে দিলাম। তো সেটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ কি? কারণ আ পানি যখন ঠান্ডা হয় তখন সেটা আরো বেশি প্রসারিত হয়ে যায়। তো ফ্রিজে যখন আমরা পানি রাখি সেটা ঠান্ডা হতে থাকে এবং সেটা বরফ হলে কিছুটা বেড়ে যায়। ঠিক আছে? এই কারণে ফেটে যাওয়ার এবং সেই কারণেই কি হয়? শীত প্রধান দেশে পাইপের ভিতর যখন পানি জমে আ বরফ হয়ে যায় তখন কি হয়? সেটা প্রসারিত হয়ে যায় এবং পাইপ ফেটে যায়। আচ্ছা। এরপরে একটা আমরা এই তাপীয় প্রসারণ বা হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাবে একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে পুনঃশীলী ভবন। ঠিক আছে? তো পুনঃশীলী ভবন জিনিসটা কি? চাপ প্রয়োগে কঠিন বস্তু গলে যায়। তো তুমি যদি কোনো কঠিন বস্তুকে চাপ দাও, তাহলে সেটা কি হয়ে যায়? গলে যায়। আমরা জানি তাপ দিলে গলে, কিন্তু চাপ দিলেও কিন্তু গলে যায়। এবং আ চাপ অপসারণে কঠিনে পরিণত হওয়াকে পুনঃশীলী ভবন বলে। তুমি যদি কোনো বস্তুকে চাপ দাও, তাহলে সেটা কি হয়ে যাবে? গলে যাবে। আবার যখন তাপ সরায় নিবা, সেটা আবার কি হবে? সেটা আবার কঠিনে পরিণত হয়ে যাবে। এই প্রক্রিয়াটাকে বলা হয় পুনঃ আ শিলীভবন। ঠিক আছে? এবং এটার থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে? আমি একটু তোমাদের দেখাচ্ছি। যে ২ টুকরা বরফকে
2 টুকরা বরফকে তুমি নিলা 2 হাতে এবং সেটাকে মানে পাশাপাশি নিয়ে চাপ দিলা। দেখবা কি বরফটা একসাথে লেগে গেছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে পূর্ণশীলী ভবন। এটা কেন হয়? পূর্ণশীলী ভবনে। পরীক্ষায় আসবে যে ২ টা বরফকে একসাথে চাপ দিলে কেন লেগে যায়? ঠিক আছে? অনেকগুলো অপশন থাকবে। তাপের অপসারণ, আ কি তারপরে পূর্ণশীলী ভবন, তোমার হচ্ছে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক বিভিন্ন ধরনের অপশন থাকতে পারে। কিন্তু এটা কেন হয়? এটা হয় পূর্ণশীলী ভবনের জন্য। পূর্ণশীলী ভবন কি? যেখানে চাপ দিলে তরল হয়ে যায় এবং চাপ অপসারণ করলে সেটা কঠিন হয়ে যায় এবং এই কারণে কি হয় ২ টা বরফ একসাথে লেগে যায়। ঠিক আছে? আচ্ছা আমরা পরের স্লাইডে চলে যাই। এখানে আমরা আলোচনা করব স্ফুটনাঙ্ক এবং এটার বিভিন্ন ধরনের কাজ নিয়ে। গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং এগুলোর কাজ নিয়ে। ওকে? তাহলে স্ফুটনাঙ্ক কাকে বলে? স্ফুটনাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় তরল ফুটতে শুরু করে সেটাকে আমরা বলি স্ফুটনাঙ্ক। আর গলনাঙ্ক কাকে বলে? যে তাপমাত্রায় কোনো বস্তু গলতে শুরু করে। ঠিক আছে? যেমন পানির গলনাঙ্ক কত? পানির গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। পানির গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। আ তোমরা যারা হচ্ছে ডিপ্লোমা এবং ডিপ্লোমা ইন নার্সিং আর ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পড়তেছো, তাদেরকে বলা হবে যে 9-10 এর যে মেইন বইটা আছে সেটা পড়ার জন্য এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। যারা বিসিএস পরীক্ষা দেয়, বিভিন্ন পরীক্ষা দেয় তারাও কিন্তু ওই বইটা পড়ে। তো তোমরা অবশ্যই ওই বইটা পড়বা। ওইটা তোমাদের জন্য মেইন বই। বাট আমাদের বাইরেও অনেক কিছু জানতে হবে যেগুলো ওই বইটাতে নেই। ঠিক আছে? সো ওইখানে এই জিনিসগুলা পাবা কিন্তু যেমন পানির গলনাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস। বইগুলো পড়লেই তোমরা বুঝতে পারবা। তো গলনাঙ্ক কাকে বলে? যে তাপমাত্রায় কোনো বস্তু গলতে শুরু করে। তো বরফ গলতে শুরু করে কত ডিগ্রিতে? আমরা জানি পানির গলনাঙ্ক 0 ডিগ্রি, তো 0 ডিগ্রিতে গলতে শুরু করে। আর ফুটতে শুরু করে বা স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেলসিয়াস। পানি ফুটতে শুরু করে যখন ওটার তাপমাত্রা 100 ডিগ্রিতে চলে যায়। তো সেই জিনিসটা নিয়ে আমরা এখানে বলব যে স্ফুটনাঙ্ক কাকে বলে? যে তাপমাত্রায় তরল ফুটতে শুরু করে তাকে স্ফুটনাঙ্ক বলে এবং সেই প্রশ্নটা আমি যেটা অলরেডি বলে ফেলছি যে পানির স্ফুটনাঙ্ক কত? পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? 100 ডিগ্রি সেলসিয়াস এবং এই তাপমাত্রায় হলেই পানি ফুটতে শুরু করে। আচ্ছা, স্ফুটনাঙ্কের উপর চাপের প্রভাব। ঠিক আছে? তো স্ফুটনাঙ্কের উপর চাপ কি? এই জিনিসটা অ্যাকচুয়ালি আ তোমাদের কোনো জায়গায় পড়াবে না। ঠিক আছে? সো পড়াবে না কি জন্যে? কারণ এগুলা আ বুঝাটা একটু কঠিন এবং অনেকে মনে করে এগুলো হয়তো পরীক্ষায় আসে না বা আসলেও তুমি মুখস্থ করে পেরে যাবা এরকম কিছু। বাট বোঝাটা অনেক ইম্পোর্টেন্ট। তুমি যদি বুঝো তাহলে এটা থেকে যেভাবে প্রশ্ন আসুক না কেন তুমি আনসার করতে পারবে। সো আমরা যদি এই জায়গাটা দেখি যে স্ফুটনাঙ্কের উপর চাপের কি প্রভাব আছে? তুমি যদি কোন বস্তুর উপর চাপ বাড়াও তাহলে তার স্ফুটনাঙ্ক বেড়ে যাবে। এখন স্ফুটনাঙ্ক বেড়ে যাওয়া মানে কি? মানে তার হচ্ছে ফুটতে আরো বেশি সময় লাগবে। ঠিক আছে? যেমন পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেখানে যদি তুমি প্রেশার বাড়িয়ে দাও তখন সেটাকে কি হবে? আ তোমার আ মানে তুমি যদি সেটাকে আবার ফুটাইতে চাও তখন তুমি দেখা যাবে 90 ডিগ্রিতে ফুটাইতে পারতেছো। 90 ডিগ্রি হলে সেটা ফুটে যাচ্ছে। ঠিক আছে? কারণ কি? কারণ কি? তার স্ফুটনাঙ্ক বেড়ে যাচ্ছে। আর চাপ কমালে কি হয়? স্ফুটনাঙ্ক কমে যায়। তুমি যদি সেখানে চাপ কমায় দাও, তাহলে তার স্ফুটনাঙ্ক ধীরে, ধীরে কমে যাবে। ওকে। প্রেশার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কেন? তো আমরা অনেকে বাসায় হচ্ছে প্রেশার কুকার ব্যবহার করি, তাই না? সো প্রেশার কুকার কেন ব্যবহার করা হয়? যাতে আমাদের যে গ্যাস আছে, জ্বালানি আছে সেটা যাতে মানে কি সেটা আ কম ব্যবহার করে যাতে আমাদের রান্নাবান্নাটা হয়ে যায়। এবং সেখানে কি কাজটা হয়? সেখানে হচ্ছে উচ্চ চাপ থাকে। প্রেশার কুকারে কি থাকে? উচ্চ চাপ এবং উচ্চ চাপের কারণে কি স্ফুটনাঙ্ক অনেক বেড়ে যায়। স্ফুটনাঙ্ক বেড়ে গেলে কি হয়? তোমার কম তাপমাত্রায় জিনিসটা রান্না হয়ে যায়। এখানে একটা জিনিস বুঝতে হবে তোমাকে। স্ফুটনাঙ্ক স্ফুটনাঙ্ক যদি বেড়ে যায়, তাহলে তাপমাত্রা হচ্ছে কম লাগবে। তাপ কম লাগবে। ওকে। এই জিনিসটা বোঝাটা একটু কঠিন। তারপরেও এই জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে। যেমন এখানে পানির স্ফুটনাঙ্ক আমি বলেছিলাম 100 ডিগ্রি সেলসিয়াস। যদি এখানে তুমি চাপ বাড়িয়ে দাও, তাহলে হচ্ছে কি পানির স্ফুটনাঙ্ক হয়ে যাবে 90 ডিগ্রি সেলসিয়াস। তার মানে তখন সে কিন্তু পানিটা 90 ডিগ্রিতেই তোমার ফোটা শুরু হয়ে যাবে। সো এই জিনিসটা আমাকে বুঝতে হবে যে প্রেশার কুকারে কেন তাড়াতাড়ি রান্না হয়ে যায়? কারণ সেখানে আমরা চাপ বাড়িয়ে দেই এবং চাপ বাড়িয়ে দিলে তার কি হয় তাপমাত্রা কম দিলেই সেটা সহজেই ফুটে যায়।
বা রান্না হয়ে যায়। এরপরে আমরা যদি দেখি যে খোলা পাত্র অপেক্ষা ঢাকনা দেওয়া পাত্রের চাল তাড়াতাড়ি সিদ্ধ হয় কেন? তা আমরা আ বাসায় যে রান্না-বান্না হয় তোমরা যদি রান্নাঘরে গিয়ে দেখো, সেখানে দেখবা কি ভাত বলো, তরকারি বলো সবকিছুর উপরেই কিন্তু একটা ঢাকনা দেওয়া থাকে এবং সেই ঢাকনা দেওয়াটার কারণ কি? কারণ হচ্ছে তুমি যদি ঢাকনা না দাও তাহলে রান্না হবে। কিন্তু টাইম একটু বেশি লাগবে, সময় একটু বেশি লাগবে এবং তোমার জ্বালানি খরচ একটু বেশি হবে। তোমার গ্যাস তাড়াতাড়ি ফুরিয়ে যাবে। ঠিক আছে? সো সেই কারণে তোমাকে কি করতে হবে? ঢাকনাটা দিয়ে দিতে হবে। ঢাকনা দেওয়ার কারণে কি হয়? স্ফুটনাঙ্ক বেড়ে যায়। চাপ বেড়ে যায়, স্ফুটনাঙ্ক বেড়ে যায়। কম তাপেই খাবারটাও রান্না হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এরপরে একটা প্রশ্ন, এটা খুবই কমন একটা প্রশ্ন। এটা হচ্ছে আমাদের অনেক পরীক্ষাতে আসছে। অলরেডি নার্সিং পরীক্ষাতেও আসছে। ঠিক আছে? অ্যাডমিশনে আসছে যে সুউচ্চ পাহাড় মানে অনেক উঁচু একটা পাহাড় বা পর্বতের উপর রান্না দুরূহ কেন? দুরূহ মানে হচ্ছে কষ্টকর কেন? রান্না করতে আমার কেন কষ্ট হবে যদি আমি পাহাড়ের উপর নিয়ে যাই? ঠিক আছে? সো কষ্ট হওয়ার কারণ হচ্ছে বায়ুর চাপ কম বলে। ঠিক আছে? তো বায়ুর চাপ আমরা যত আম ভূমি থেকে ভূপৃষ্ঠ থেকে উপরে উঠতে থাকি, বায়ুর চাপ তত কমতে থাকে। বায়ুর চাপ সবচেয়ে বেশি হচ্ছে ভূপৃষ্ঠে। মাটির মধ্যে হচ্ছে বায়ুর চাপ অনেক বেশি। যেমন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। কিভাবে দাঁড়িয়ে আছি? কারণ বাতাস আমাকে চারদিক থেকে চাপ দিচ্ছে। সেই কারণে আমি সহজে দাঁড়িয়ে থাকতে পারছি। যদি বাতাস না থাকতো আমাদের দাঁড়িয়ে থাকাটাও দুরূহ হতো, কষ্টকর হতো। তো আমরা যত ভূমি থেকে ভূপৃষ্ঠ থেকে উপরে উঠতে থাকবো, তত বাতাসের চাপ কমতে থাকবে। এবং বাতাসের চাপ যদি কমে যায়, আমরা জানি চাপ কমে গেলে স্ফুটনাঙ্ক কমে যাবে। আর স্ফুটনাঙ্ক যদি কমে যায় আমাকে অনেক বেশি তাপ দিতে হবে। অনেক বেশি জ্বালানি ফুরাতে হবে কোনো কিছু রান্না করার জন্য। ঠিক আছে? এই কারণে সুউচ্চ পর্বত বা পাহাড়ের উপর রান্না করাটা খুবই কষ্টকর। আমি আরেকবার বলতেছি, পাহাড়ের উপর রান্না করা কেন কষ্টকর? কারণ যত ভূপৃষ্ঠ থেকে উপরে উঠবা, আ বাতাসের চাপ কমে যাবে এবং বাতাসের চাপ কমে গেলে স্ফুটনাঙ্ক কমে যাবে এবং স্ফুটনাঙ্ক কমে গেলে আমার রান্না করাটা কষ্টকর হয়ে যাবে। ঠিক আছে? সো সহজভাবে বায়ুর চাপ কম হলে স্ফুটনাঙ্ক কম হয়ে যায়। এরপরে সুউচ্চ পাহাড় বা পর্বতের উপর রান্নার অসুবিধা দূর করা হয় কিভাবে? এখন কিভাবে যারা হচ্ছে পাহাড়ে চড়ে, যারা পাহাড়ের উপরে বসবাস করে, ঠিক আছে? পৃথিবীর অনেক দেশ আছে যাদের পুরো দেশটাই পাহাড়ের উপরে। ঠিক আছে? এরকম ছোট, ছোট অনেক দেশ আছে। বা পাহাড়ি যারা আছে তারাও তো পাহাড়ের উপর বসবাস করে। তাহলে তাদের রান্না করতে তো অসুবিধা হয় অবশ্যই। তাহলে এই মানে অসুবিধাটা কাটাতে তারা কি ব্যবস্থা নেয়? তারা হচ্ছে প্রেশার কুকার ব্যবহার করতে পারে। প্রেশার কুকার ব্যবহার করলে তাদের চাপটা বেড়ে যায় এবং সহজে রান্নাটা হয়ে যাবে। আচ্ছা, এরপরে পর্বত পর্বতারোহীদের আঁটসাঁট পোশাক পরার কারণ কি? যারা হচ্ছে পর্বতে চড়ে, ঠিক আছে? তারা কি করে? এক ধরনের জামা পরে যেটা অনেক টাইট থাকে। যেমন আমরা টাইট জামা পড়তে কিন্তু পছন্দ করি না। আমরা অনেক কমফোর্টেবল, অনেক মানে কি সফট কাপড় পরতে পছন্দ করি। বাট যারা পাহাড়ে চড়ে তারা অনেক টাইট কাপড় পরে এবং এই টাইট কাপড় পরার একটা কারণ আছে। কারণ হচ্ছে আমরা যখন ভূপৃষ্ঠ থেকে উপরে যাই, আমি আগেই বলছি যে বাতাসের চাপ কমতে থাকে এবং আমি এখানে কিভাবে দাঁড়িয়ে আছি সেটাও কিন্তু তোমাদের বলছি। সেটার কারণ কি? কারণ আমি হচ্ছে এখানে আমার চারদিক থেকে হচ্ছে আমাকে বাতাস চাপ দিচ্ছে। এই কারণে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। কিন্তু আমি যখন উপরে উঠে যাব তখন তো বাতাসের চাপ কমে যাবে। এবং আমাদের ভিতরেও কিন্তু একটা চাপ আছে। আমাদের ব্লাড, আমাদের রক্ত সবসময় এক ধরনের চাপ দিয়ে যাচ্ছে ভিতর থেকে বাইরের দিকে। আর বাতাস কি করছে? বাইরে থেকে ভিতরের দিকে চাপ দিচ্ছে। এই যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সের কারণে আমরা দাঁড়িয়ে আছি। এখন পাহাড়ের উপরে উঠে গেলে অবশ্যই আমাদের বাইরের চাপটা কম হয়ে যাবে। এবং আমাদের ব্লাড প্রেশার কিন্তু কম হবে না। ব্লাড প্রেশার সেম থাকবে। সেই কারণে যখন আমরা আ পর্বতে যারা উঠে, পর্বতারোহী আছে, তাদের কি হয় অনেক সময় নাক দিয়ে রক্ত পড়তে থাকে। মুখ মানে মুখ দিয়ে রক্ত চলে আসে। সেটার কারণ কি? কারণ ভিতরের চাপটা বাইরের চাপ থেকে বেশি হয়ে যায়। সেই কারণে ভিতর থেকে বাইরে ব্লাড চলে আসে। ঠিক আছে? সো এই আরশার জামা কাপড় পরার কারণ এটাই। তুমি টাইট করে পড়লা। সো বাইরের যে চাপটা আছে সেটা অ্যাকচুয়ালি বোঝা যায় না। মনে হয় যে শরীরে একটা ভালো প্রেশার আছে, ভালো চাপ আছে এবং আ ভিতরের যে চাপটা এবং বাইরের চাপটা মোটামুটি ম্যাচ করে। সেই কারণে হচ্ছে নাক দিয়ে রক্ত বের হয় না বা কোনো প্রবলেম হয় না। ঠিক আছে? সো এখানে কিন্তু এই জিনিসটা আছে। চাপ থেকে বেশি হলে নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে আসে। ওকে। এরপরে আপেক্ষিক সুপ্ত তাপ কি? ঠিক আছে? এখন তাপের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুপ্ত তাপ। ঠিক আছে? তো সুপ্ত তাপ জিনিসটা কি? তাপমাত্রা পরিবর্তন না ঘটিয়ে কোনো বস্তু এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিণত হতে যে তাপ গ্রহণ বা বর্জন করে তাকে আপেক্ষিক সুপ্ত তাপ বলে। এরকম অসংখ্য উদাহরণ আছে সুপ্ত তাপের। ঠিক আছে?
যেমন আমরা বলি যে অনেক সময় মাটির কলসিতে পানি ঠান্ডা। এই প্রশ্নটা অনেক একটু পরে পাবা তোমরা। যে কিভাবে মাটির কলসিতে পানি মানে ঠান্ডা থাকে? সেটা হচ্ছে সুপ্ত তাপের কারণে, ঠিক আছে? কারণ যখন প্রচন্ড গরম পড়ে না, তখন হচ্ছে আমাদের শরীর থেকে প্রচুর জলীয় বাষ্প হচ্ছে বেরিয়ে যায়। ঠিক আছে? তো অনেকে প্রশ্ন করতে পারে যে এই যে ঘাম হয়, সে ঘাম হওয়ার কারণ কি? আমাদের শরীর থেকে প্রচুর জলীয় বাষ্প চলে যাচ্ছে। ঠিক আছে? এবং এই জলীয় বাষ্পগুলা কিন্তু আমাদের যে মানে লোমকূপ আছে, সেই দিক থেকে বেরিয়ে যেতে থাকে এবং তুমি যখন ফ্যানের সামনে যাবা না, তখন প্রচন্ড বাতাস লাগতে থাকে। মানে বাতাসের সাথে, সাথে আমাদের প্রচন্ড শীত লাগতে থাকে। শীত লাগার কারণ কি? এটাও কিন্তু আপেক্ষিক সুপ্ততাপের কারণে। তো সুপ্ততাপ জিনিসটা কি? সেটা হচ্ছে তাপের পরিবর্তন হবে না। তাপের পরিবর্তন না ঘটিয়ে এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন হতে তাপের যে গ্রহণ বা বর্জন হয়, কিছু, কিছু সময় গ্রহণ করে তাপ, কিছু, কিছু সময় বর্জন করে এবং গ্রহণ বর্জনের মাধ্যমে কিন্তু তাপের ব্যালেন্স করে রাখে। প্রচন্ড তাপে যদি আমরা আমাদের শরীর যদি ঘাম না ঝরাতো, আপেক্ষিক সুপ্ততাপ না হতো, তাহলে কিন্তু আমরা আমাদের শরীরে ব্যালেন্স থাকতো না। আমরা অনেক কি অসুস্থ হয়ে পড়তাম, অনেক বেশি আ কি প্রবলেমে পড়তাম। কিন্তু কি হয়? আপেক্ষিক সুপ্ততাপের কারণে তাপমাত্রা পরিবর্তন না হয়ে শুধুমাত্র কি হয়? তাপ গ্রহণ বা বর্জন হয় এবং কি হয়? আমাদের শরীর ঠান্ডা থাকে। এটাকে আমরা বলি আপেক্ষিক সুপ্ততা এবং এগুলার কিন্তু অনেকগুলা প্রশ্ন আসে আপেক্ষিক সুপ্ততা থেকে আমাদের পরীক্ষায়। যেমন গরমের দিনে কুকুর জিহ্বা বের করে রাখে কেন? ঠিক আছে? খুবই আ মজার একটা কোয়েশ্চেন। তার কারণ হচ্ছে কি আমরা বিজ্ঞান যে পড়ি, ঠিক আছে? তো বিজ্ঞান পড়তে গেলে দেখি কি আমাদের অনেক এমন কোয়েশ্চেন থাকে যেগুলা পড়লে আমাদের আর ভাল লাগে না পড়তে যে কি এগুলা বুঝতেছি না বা এরকম কিছু অনেক আ হার্ড জিনিস যে জিনিসগুলো আমরা বুঝি না। বাট অ্যাকচুয়ালি কিন্তু বেসিক সায়েন্স এরকম না। সাধারণ বিজ্ঞান এরকম না। আমরা যেটা পড়ি আমাদের বইয়ে যেটা দেওয়া থাকে। বেসিক সায়েন্স এর কোয়েশ্চেন গুলো অনেক মজার হয়। যেমন দেখো যে আ একদিন হচ্ছে আমার এক স্টুডেন্ট জিজ্ঞেস করতেছে যে কাঁচা মরিচে কেন উম ভিটামিন সি থাকে? অ্যাকচুয়ালি ভিটামিন সি মানে কি? অ্যাসকর্বিক অ্যাসিড। ওকে? ভিটামিন সি হচ্ছে এক ধরনের অ্যাসিড সেটাকে আমরা বলি অ্যাসকর্বিক অ্যাসিড। সো অ্যাসকর্বিক অ্যাসিড অ্যাকচুয়ালি বেশিরভাগ সময় টক হয়। আমরা যেকোনো ধরনের টক জিনিস নাও, ওইখানে দেখবা ভিটামিন সি আছে বা অ্যাসকর্বিক অ্যাসিড আছে। তুমি লেবু মানে লেবুতে সাইট্রিক অ্যাসিড আছে, ওটা ভিন্ন জিনিস। তুমি টক জিনিস জলপাই নাও, তুমি অন্যান্য যেসব টক ফল আছে, যেটাই নাও না কেন সেখানে কিছু না কিছু অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি তুমি পাবা। হ্যাঁ, লেবুতেও প্রচুর ভিটামিন সি আছে, অ্যাসকর্বিক অ্যাসিড আছে, সাইট্রিক অ্যাসিডের পাশেও এটা থাকে। কিন্তু প্রশ্নটা করছে আমাকে যে মরিচে কেন তাহলে কিভাবে ভিটামিন সি থাকে? মরিচ তো টক না। ঠিক আছে? সো অ্যাকচুয়ালি এটা ascorbic অ্যাসিড তোমার অলওয়েজ যে টক হতে হবে এমন না। টক হওয়ার জন্য আ আরো আরো অনেকগুলো ইনগ্রেডিয়েন্ট দায়ী থাকে। ঠিক আছে? সেই কারণে হচ্ছে তোমার টক হয়। তবে বেশিরভাগ টক জিনিসে ascorbic অ্যাসিড থাকে। মরিচ ভিন্ন। মরিচ কিরকম হয়? জাল হয়। ঠিক আছে? আচ্ছা। এখন দেখো প্রশ্নটা হচ্ছে গরমের দিনে কুকুর জিহ্বা বের করে দৌড়ায় কেন? ঠিক আছে? তো আমরা দেখি যে প্রচন্ড গরম, কুকুর জিহ্বা বের করেছে। এটার কারণ কি? কুকুরের জিহ্বার যে লালা আছে, শরীর থেকে বাষ্পীভবনের সুপ্ততাপ শোষণ করে নেয়। ঠিক আছে? তো কুকুরের যে জিহ্বা আছে সেটা সে বের করে রাখে এবং তার মধ্যে যে লালাটা থাকে, সেই লালাটা কি করে? বাষ্পীভবনের যে সুপ্ত তাপ আছে, শরীর থেকে যে তাপটা বেরিয়ে যাচ্ছে, সেটার যে সুপ্ত তাপ আছে, যে ঠান্ডা তাপটা আছে, সেই তাপটা সে আবার জিহ্বার মাধ্যমে গ্রহণ করে রাখে বা ধরে রাখে। এতে কি হয়? কুকুরের শরীর ঠান্ডা হয়। ঠিক আছে? তার শরীরটা উত্তপ্ত হতে পারে না। সে তার গরম জিনিসটা আমরা এখানে কিন্তু বলছি, হয় তাপ গ্রহণ করবে নয়তো বর্জন করবে। কুকুর কি করে? তার সুপ্ত তাপটা শোষণ করে নেয় এবং তার যে শরীরে উত্তাপটা আছে সেটা বের করে দেয়। কিসের মাধ্যমে বের করে? তার লালার মাধ্যমে। লালা কিন্তু আমরা সবাই বুঝি। ঠিক আছে? তো এর মাধ্যমে কুকুরের শরীর কি থাকে? ঠান্ডা থাকে। এরপরে যদি আমরা দেখি ফ্যান চালালে আমরা আমাদের ঠান্ডা অনুভব করি কেন? সেটা কিন্তু শরীর থেকে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয়। ঠিক আছে? আমরা যখন বাসায় গিয়ে ফ্যান ছেড়ে অ্যা যখন আমাদের শরীর প্রচন্ড ঘর্মাক্ত থাকে, আমরা যখন ফ্যানের নিচে বসি তখন কি হয়? আমাদের যে সুপ্ত তাপ আছে আমাদের শরীরে সেটা বাষ্পীভবন হতে থাকে। বাষ্পীভবন মানে কি? শরীর থেকে উত্তাপটা বেড়ে যেতে থাকে এবং সুপ্ত তাপ শোষণ হতে থাকে। এবং এই প্রক্রিয়ার মাধ্যমে কি হয়? আমাদের শরীর ঠান্ডা হয়ে যায়। এবং এটাকে বলতেছি কিন্তু আমরা কি? যে আপেক্ষিক সুপ্ততাপ। শরীর থেকে বাষ্পীভবনের হার বেরিয়ে দেয় এবং আপেক্ষিক সুপ্ততাপ হয় এবং এই কারণে ফ্যান চালালে আমাদের শরীর ঠান্ডা অনুভূত হয়।
এরপরে মাটির পাত্রে পানি ঠান্ডা থাকে কেন? এটা আমি কিন্তু আগে বলছিলাম। তো মাটির পাত্রে অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়? আমরা মাটির পাত্রের ভিতরে পানি রাখি এবং সেখান থেকে যে মানে ক্ষুদ্র, ক্ষুদ্র যে ছিদ্রগুলো আছে মাটির পাত্রে, সেগুলা দিয়ে পানি আস্তে, আস্তে বাইরের দিকে এবং বাইরের প্রান্তে চলে আসে। এবং বাইরের প্রান্তে চলে আসার কারণে বাইরে থেকে বাষ্পীভবন হতে থাকে। কিন্তু ভিতর থেকে কোনো বাষ্পীভবন হতে দেয় না, সেখানে তাপও ঢুকতে দেয় না। ঠিক আছে? তো এটাই কিন্তু বাষ্পীভবনের সুপ্ত তাপের কারণে। বাষ্পীভবন বাইরে থেকে হতে থাকে। কিন্তু সুপ্ত তাপটা যে তাপটা মানে কি বর্জন করে দিয়ে সে ঠান্ডা হয়েছে, সেই তাপটা কিন্তু কলসির ভিতরেই থাকে। এই কারণে মাটির কলসিতে কিন্তু তোমার পানি ঠান্ডা থাকে। এরপরে ভিজা কাপড় গায়ে শুকালে ঠান্ডা লাগে কেন? ঠিক আছে? তো আমরা অনেক সময় বাইরে থেকে এখন আ প্রচুর বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির দিনে হয় কি আমাদের হালকা, হালকা ভিজে যাই আমরা বা পুরোপুরি ভিজে যাই। তো সেই কাপড় আমাদের হয়তোবা অনেকক্ষণ শরীরে রাখতে হয়। তো সেটা রাখার কারণে আমাদের ঠান্ডা কেন লাগে? সেই ঠান্ডা লাগার কারণ হচ্ছে বাষ্পীভবনের সুপ্ত তাপের জন্য আমাদের শরীরের তাপমাত্রা হ্রাস পায়। ঠিক আছে? যখন আমাদের শরীর গরম, তখন আমাদের শরীর হচ্ছে বাষ্পীভবনের সুপ্ত তাপ বর্জন করতে থাকে। আবার আমাদের শরীর যখন ঠান্ডা, তখন কিন্তু তাপ গ্রহণ করে। ঠিক আছে? সো এইখানে কি হয়? এখানে হচ্ছে আমাদের শরীর যখন ভিজা থাকে, তখন ওই ভিজা জায়গা থেকে আমাদের শরীর প্রচুর তাপ শোষণ করতে থাকে। এবং তাপটা কিরকম হয়? তাপটা কিন্তু ঠান্ডা তাপ হয় এবং সেই কারণে আমাদের শরীরের তাপমাত্রা দ্রুত হ্রাস পেতে থাকে। এই কারণে কিন্তু বৃষ্টিতে ভিজলে কি হয়? আমাদের ঠান্ডা, জ্বর, কাশি এগুলো হয়। ঠিক আছে? তো ভিজা কাপড়ে গায়ে শুকালে ঠান্ডা লাগে কেন? বাষ্পীভবনের সুপ্ত তাপের জন্য। আমি ব্যাখ্যাগুলা করতেছি তোমাদের মনে রাখার জন্য, তোমাদের বোঝার জন্য। কিন্তু আমাদের পরীক্ষায় ব্যাখ্যা আকারে থাকবে না। সবগুলার আনসার হচ্ছে বাষ্পীভবনের সুপ্ততাপ। কুকুরের জিহ্বা বের করে রাখে কেন? আপেক্ষিক সুপ্ততাপ বা বাষ্পীভবনের সুপ্ততাপের জন্য। ফ্যান চালালে ঠান্ডা লাগে কেন? বাষ্পীভবনের সুপ্ততাপের জন্য। মাটির পাত্রে পানি ঠান্ডা থাকে কেন? একই কথা। ভিজা কাপড় গায়ে থাকলে ঠান্ডা লাগে কেন? সেইম কথা, বাষ্পীভবনের সুপ্ততাপ। এগুলা একই টপিক। বাট আমি ব্যাখ্যা করলাম যাতে তোমাদের মনে থাকে এবং তোমরা এভাবে পড়বা। ঠিক আছে? তুমি হচ্ছে এক জায়গায় শর্টকাটে পড়ছো বা তুমি যেখানে যদি কোথাও পড়তে যাও সেখানে তুমি কিরকম শর্টকাট যে এটার আনসার তো এটাই। এটা পড়লেই হয়ে যাবে। এরকম জিনিসগুলো আসলে অ্যাকসেপ্ট করো না। কারণ এরকম অ্যাকসেপ্ট করলে হচ্ছে তোমাদের ক্ষতি। কারণ এই জিনিসটা আ বেশি দিন পর্যন্ত থাকবে না। তোমার পরীক্ষার দিন হয়তোবা তুমি জিনিসটা ভুলে যাবা। বাট তুমি যদি ব্যাখ্যাটা জানো, তুমি যদি এক্সাক্ট কারণটা জানো, তখন কিন্তু তুমি আনসার করাটা সুবিধা হবে। তুমি ভালো করে আনসার করতে পারবা। ঠিক আছে?